হাই স্টুডেন্টস, আমরা আগের ক্লাসে ব্যাসেল নর্ম কমপ্লিট করে ফেলেছি। কিন্তু তোমরা হয়তো নোটিস করবে আমার লাস্ট 3টে ভিডিওতে 7 মিনিট 7 মিনিট 10 মিনিট এরকম ভিডিও আমি বানিয়েছি। কেন হঠাৎ এরকম পরিবর্তন কেন? আমার তো 10 11 মিনিট 12 মিনিটের ভিডিও বানিয়েছে, কখনো কখনো 18 মিনিটের ভিডিও বানিয়েছে, এখন আবার এত শর্ট ভিডিও কেন? কারণ হচ্ছে আমি মজাই হচ্ছি না ভিডিও বানাতে। মানে তার মানে এই নয় যে আমি ভিডিও বানাবো না। আসলে মানি অ্যান্ড ব্যাংকিং চ্যাপ্টারটা এতটা বিরক্তিকর লাগছিল যে আমি প্রায় 1 মাস সময় নিয়ে নিলাম ভিডিওটা বানানোর জন্য। কারণ আমাকে নিজেকে একটু পড়তে হয়েছে। তার মধ্যে হয়তো দু একটা জায়গাতে ত্রুটি থাকতে পারে, তোমরা একটু দেখে নিও। যদি মনে হয় ত্রুটি বলে মনে হয় তাহলে আমাকে অবশ্যই জানাবে। ফোন নাম্বার তো দিয়েই দিয়েছি আমি। তো আশা করি এই চ্যাপ্টারটা কমপ্লিট হওয়ার পর আমি 5th ইয়ারে চলবো। হ্যাঁ, এতটা ফাস্ট চলবো কারণ কি আমি মজাই পাচ্ছিলাম না এই চ্যাপ্টারটা পড়তে গিয়ে। আর যদিও এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট ইন্ডিয়ান ইকোনমির জন্য, আর চাকরি পরীক্ষার জন্য ইন্ডিয়ান ইকোনমির জন্য সবচাইতে বিরক্তিকর আর সবচাইতে ইম্পর্টেন্ট টপিকটাই হচ্ছে মানি অ্যান্ড ব্যাংকিং। কী করার আর, এর জন্যে বাধ্য হয়ে ভিডিও বানাতে হচ্ছে। আর আমার নিজের সত্যি কথা কি, তুমি হয়তো নোটিস করবে, ধরো 20 পাতার একটা চ্যাপ্টার আছে, 15-16 পেজ পড়ে ফেলেছো, এবার বাকি আছে 4 পেজ। আর সহজে মনই চাচ্ছে না যে আর বাকি 4 পেজটা পড়ে নিই। হ্যাঁ, মনে হবে যে কখন এই 4 পেজ শেষ হয়ে যাবে। তো তোমার প্যাশেন্সটা ঘাটতে থাকে। তো আমারও মনে করো মানে একই জিনিস দেখা যাচ্ছে যে আমার প্যাশেন্সের একটু অভাব হচ্ছে লাস্টের দিকে। তবে যেহেতু প্যাশেন্সের অভাব, এর জন্য আমি চেষ্টা করছি যে যত তাড়াতাড়ি সম্ভব, হয়তো আজকের মধ্যে অথবা কালকের মধ্যে আমি এই চ্যাপ্টারটাকে ক্লোজ করে দেবো। হ্যাঁ, তারপর আমরা ফাইন্যান্সিয়াল মার্কেট এবং এথিক্স চ্যাপ্টারটা শুরু করতে যাচ্ছি। আমি কথা দিয়েছিলাম আগের মানে বেশ কয়েকদিন আগে ফেসবুকে যে আমি এথিক্সের ভিডিওগুলো জুন মাস থেকে শুরু করব। হ্যাঁ, আর আমার আরেকটা প্ল্যান আছে যে আমি জয়েনিংয়ের আগে আমার তো ট্রেনিং শুরু হয়ে যাবে, তার আগে ইন্ডিয়ান ইকোনমিটাকে একেবারে পিছিয়ে দেবো তোমাদের জন্যে। ভিডিও আমি বানিয়ে কমপ্লিট করে রাখবো। ঠিক আছে? তো ঠিক আছে, কথা আর না বাড়িয়ে চলো শুরু করা যাক আজকের এই টপিকটা, ক্রেডিট রেটিং অফ ব্যাঙ্কস ইন ইন্ডিয়া। আচ্ছা, কোনো একটা ব্যাংকের ক্রেডিট রেটিং বলতে বোঝায় যে সে কতটা ভালো লোন দিতে পারবে, কত বেশি পরিমাণে লোন দিতে পারবে, সহজে কতটা লোন দিতে পারবে। হ্যাঁ, তো সেই নিয়ে 5টা স্কেল হয়, যেমন ABCDE। খুব খারাপ পারফরমেন্স তো ই, খুব ভালো পারফরমেন্স করছে তো এ গ্রেড দেওয়া হবে। পয়েন্ট কি কারণ, তার মানে কি 80 নাম্বারের উপরে গেলে এ, 60 থেকে 80 পেলে বি। তো এই নাম্বারগুলো তো দিতে হবে আমাকে। তো ওগুলো কোন কোন সাবজেক্টের উপর বেসিস করে আমি 80% 90% 100% দেবো, কোন কোন মানে ক্রাইটেরিয়া থাকবে? হ্যাঁ, তারও হচ্ছে কি 6টা ক্রাইটেরিয়া থাকে। সেই 6টা ক্রাইটেরিয়াকে একসঙ্গে বলা হয় ক্যামেলস রেটিং মডেল। CAMELS, ক্যামেলস, উটগুলা না, উটগুলো। তো ক্যামেলস রেটিং মডেল কেন ক্যামেলস বলা হয়? এই ক্যামেলসের অক্ষরগুলোতেই হচ্ছে কি লুকিয়ে আছে। সিতে হয় ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও, CRAR পড়েছি অথবা CAR পড়েছি, এটাই হচ্ছে CAR, ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও। 2 নাম্বার হচ্ছে অ্যাসেট কোয়ালিটি, অ্যাসেটটার লিকুইডিটি বেশি লিকুইডিটি কম, দাম বেশি না দাম কম সেটার। তাহলে 3 নাম্বার মানে সিতে হয় ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও, এতে হয় অ্যাসেট কোয়ালিটি, তারপরে এমতে হয় হচ্ছে ম্যানেজমেন্ট এফেক্টিভনেস, আর হচ্ছে ইতে হয় আর্নিং, তারপর মানে যে এলে হয় লিকুইডিটি, আর এসে হয় সিস্টেম অ্যান্ড কন্ট্রোলস। এই হচ্ছে ক্যামেলস: ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও, অ্যাসেট কোয়ালিটি, ম্যানেজমেন্ট এফেক্টিভনেস, এই আর্নিংস, লিকুইডিটি অ্যান্ড সিস্টেম অ্যান্ড কন্ট্রোল। ঠিক আছে, এই 6টাকে একসঙ্গে ক্যামেলস রেটিং মডেল বলা হয়। তো 1 থেকে 100 পর্যন্ত হচ্ছে কি যে মানে এইসব রেটিং হয়। ওকে, তো আমরা আশা করি বুঝে গেছি ক্রেডিট রেটিং অফ ব্যাঙ্কস ইন ইন্ডিয়া। ভারতে ব্যাংকের ক্রেডিট রেটিং আজকের টপিকটা ছিল। তো সেখানে ক্রেডিট রেটিংটা কীভাবে হয় এক একটা ব্যাংকের। তো এবার আমরা কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন পড়ব, যেগুলো
পরীক্ষায় আসতে পারে। ইম্পর্টেন্ট কমিটি গঠন করা হয়, অনেকগুলো ইম্পর্টেন্ট মানে অনেকগুলো কমিটি আছে, তার মধ্যে হাতে গোনা 4-5টা ইম্পর্টেন্ট কমিটি হয়। যেমন কি প্রথম কমিটির নাম বলতে গেলে নচিকেত মোড় কমিটি 2013-তে আসে। এই সম্বন্ধে আমি বলেছিলাম, তবে কি বলে আরেকবার আমি বলছি, যেগুলো স্মল বিজনেস হয় বা লো ইনকাম হাউস হোল্ড হয় যেগুলো, তাদের হচ্ছে কি যে কম্প্রিহেন্সিভ ফাইন্যান্সিয়াল সার্ভিস দেওয়া হয়। ফাইন্যান্সিয়াল সার্ভিস দেওয়ার কথা বলা হয়, কি কম্প্রিহেন্সিভ ফাইন্যান্সিয়াল সার্ভিস দেওয়া হয় কাদের, লো মানে কি যে স্মল বিজনেস এবং লো ইনকাম হাউস হোল্ডের ক্ষেত্রে। কারা দেয়? নচিকেত মোড় কমিটি 2013। সেকেন্ড হচ্ছে কি, সেকেন্ড ইম্পর্টেন্ট হচ্ছে কি জাস্টিস এমবি শাহ কমিটি 2014-তে আসে। জাস্টিস এমবি শাহ কমিটি 2014 কি বলা হয় এক্ষেত্রে? ইনভেস্টিং ব্ল্যাক মানি, ইনভেস্টিগেটিং ব্ল্যাক মানি। ব্ল্যাক মানি কোথায় কোথায় আছে সেটাকে খুঁজে বার করা, ইনভেস্টিগেশন করা, ঠিক আছে। একটা নচিকেত মোড় কমিটি, আর একটা হচ্ছে কি যে জাস্টিস এমবি শাহ কমিটি। থার্ডটা হচ্ছে শঙ্কর আচার্য কমিটি 2016-তে আসে। এটা নিউ ফাইন্যান্সিয়াল ইয়ারের ফিজিবিলিটি কেমন, নতুন অর্থবর্ষের ক্ষেত্রে কেমন ব্যবসা বাণিজ্যে কি কেমন অবস্থা আছে, স্বতঃস্ফূর্ত তাদের দেখা। 3টে কমিটি বলছি, নচিকেত মোড় কমিটি স্মল বিজনেস এবং লো ইনকাম হাউস হোল্ডের ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল সার্ভিসের কথা বলে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে কি যে জাস্টিস এমবি শাহ কমিটি, সেটার ক্ষেত্রে যে ইনভেস্টিগেটিং ব্ল্যাক মানির ইনভেস্টিগেশনের কথা বলা হয়। 3 নম্বরটা কি শঙ্কর আচার্য কমিটি, যেটা কিনা নতুন ফাইন্যান্সিয়াল অর্থবর্ষের মানে নতুন ফাইন্যান্সিয়াল ইয়ার বা অর্থবর্ষের হচ্ছে স্বতঃস্ফূর্ততা নিয়ে কথা বলে। এরপর 4 নম্বর কমিটি হচ্ছে সুরেশ মাথুর কমিটি 2018-তে আসে। কি মাইক্রো ফাইন্যান্সের রেগুলেটরি বডি যে আছে বা ফ্রেমওয়ার্ক আছে তার রিভিউ করা। কি বললাম? মাইক্রো ফাইন্যান্সের যে রেগুলেটরি যে ফ্রেমওয়ার্ক আছে, যে সেটাকে রেগুলেট কীভাবে করা যায়, নিয়ন্ত্রণ কীভাবে করা যায়, তার হচ্ছে রিভিউ কমিটি রিভিউ করার কথা বলে। যে আচ্ছা ঠিক আছে, ঠিকঠাক রেগুলেশন হচ্ছে কি, নাকি আরও বেটার রেগুলেশন করা যায়, তার জন্য কী কী আইন কানুন প্রণয়ন করা যায় বা কী কী পন্থা অবলম্বন করা যায়। আচ্ছা, এবার আসবো আমরা যে সুরজিৎ ভালা কমিটি 2019 সালে কি করে ব্ল্যাক মানি কমানো যায়। প্রায় $500 বিলিয়ন অ্যামাউন্টের হচ্ছে ব্ল্যাক মানি উদ্ধারের কথা বলা হয়। কিভাবে? এলিফ্যান্ট বন্ডের মাধ্যমে। যে কারোর ইনকাম যদি যেসব মানে কি যে কী বলে আনডিসক্লোজড ইনকাম, যেগুলো লুকোনো ইনকাম আছে, তার মিনিমাম 50% ইনকাম মানে পয়সা, সেটা অবশ্যই এলিফ্যান্ট বন্ডে ইনভেস্ট করতে হবে। এবং সেটা কিসের জন্য এলিফ্যান্ট বন্ড কিসের জন্য করে? 25 বছরের যে সোভারিন বন্ড, যেটা কিনা মানে লং টার্ম মানে কি যে ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টের ক্ষেত্রে মানে এই মানে ইনভেস্টমেন্টটা হয়ে থাকে সাধারণত, ঠিক আছে। সুরজিৎ ভালা, এটা কি এলিফ্যান্ট বন্ড নিয়ে কথা বলে। তারপরে সুরেশ মাথুর কমিটি, এটা কি মাইক্রো ফাইন্যান্সের রেগুলেটরি বডির হচ্ছে বা ফ্রেমওয়ার্কের রিভিউ সম্বন্ধে কথা বলে। আর লাস্টে হচ্ছে কি, লাস্ট ইম্পর্টেন্টটা হচ্ছে গিয়ে তপন রায় কমিটি, এটা কি যে কোর ইনভেস্টমেন্ট কোম্পানির ক্ষেত্রে প্রযোজ্য, যে কি করে মানে সুপারভিজরি ফ্রেমওয়ার্ক আছে, সুপারভিশন করা যায় সেসব কোম্পানির, সেটা স্ট্রেংথ করা, কি করে সুপারভিশন করা যায়, ফ্রেমওয়ার্ক সুপারভিজরি যে ফ্রেমওয়ার্ক আছে সেগুলোর কী করে দেখভাল করা যায় কোন কোন কোম্পানির ক্ষেত্রে, কোর ইনভেস্টমেন্ট কোম্পানির ক্ষেত্রে। টোটাল আমরা 6টা কমিটি পড়ছি। একটা হচ্ছে কি নচিকেত মোড় কমিটি, যেটা কিনা মানে কি স্মল বিজনেস এবং হচ্ছে লো ইনকাম হাউস হোল্ডের ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল সার্ভিসের সম্বন্ধে কথা বলে। 2 নম্বরটা হচ্ছে কি যে কি বলে ব্ল্যাক মানি ইনভেস্টিগেশনের কথা বলে, কোনটা? তো জাস্টিস এমবি শাহ কমিটি। তারপর হচ্ছে আসবে যে শঙ্কর আচার্য কমিটি 2016-তে আসে, ফিজিবিলিটি অফ নিউ ইয়ার মানে নিউ ফাইন্যান্সিয়াল ইয়ার, স্বতঃস্ফূর্ততার কথা বলা হয় নতুন অর্থবর্ষের। তারপর সুরেশ মাথুর কমিটি কি বলে? মাইক্রো ফাইন্যান্সের রেগুলেটরি যে ফ্রেমওয়ার্ক আছে সেগুলোর হচ্ছে রিভিউয়ের কথা বলে। তারপর হচ্ছে সুরজিৎ ভালা কমিটি হচ্ছে এলিফ্যান্ট বন্ডের কথা বলা হয়। আর তপন রায় কমিটির ক্ষেত্রে কোর ইনভেস্টমেন্ট কোম্পানিতে হচ্ছে কি যে সুপারভিজরি ফ্রেমওয়ার্ক আছে সেগুলোকে স্ট্রেংথেন করার কথা বলে। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে ক্রেডিট রেটিং সিস্টেম অফ ইন্ডিয়া। তো মানে ব্যাংকের ক্রেডিট রেটিং নিয়ে আমরা পড়াশোনা করলাম। তো আজকে এই পর্যন্ত থাক, নেক্সট ক্লাসে আমরা নতুন টপিক শুরু করবো। ঠিক আছে, বাই।